লেখিকা দেবযানী বোসের অনামনি অঙ্গনা। হ্যালো হ্যালো, কে? রাজীব? রাজীব বলছো? বলো বাবা, কেমন আছো তোমরা? সোনাই কেমন আছে? দিদিভাই কেমন আছে? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করলেন উত্তেজিত বিধু শেখর বাবু। বিদেশে থাকা ভাইজি জামাই মনে করে ফোন করেছে, তাই উত্তেজনা খুব স্বাভাবিক। কথা শেষ করে হাসি হাসি মুখে ফোনটা নামিয়ে রাখতে রাখতে বেশ জোরে একটা হাঁক দিলেন। খুকু, খুকু! বলো। রাজীব ফোন করেছিল, ওরা দেশে ফিরেছে। দিদিভাইয়ের অন্নপ্রাশন সামনের মাসে, তাই নিমন্ত্রণ করতে আসবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলতে বলতে হঠাৎ খেয়াল করলেন যে উল্টো দিকে কোনো উচ্ছ্বাস তো নেই, এমনকি কোনো উত্তরও পাচ্ছেন না। কি হলো, কিছু বলছিস না যে? সামান্য বিরক্ত হয়ে প্রশ্ন করলেন। কি বলবো? কি বলবো? কি বলবো মানে? একটা খবর দিলাম, তার কোনো উত্তর দিবি না? শুনছি তো। খুকুর ঠান্ডা উত্তর। শুধু শুনতে ডাকলাম, কিছু বলার নেই তোর? উত্তেজিত বিধুবাবুর দিকে তাকিয়ে থেকে সোজা রান্নাঘরে চলে গেল তার বড় মেয়ে খুকু। একটু যেন থমকে গেলেন বিধু শেখর ব্যানার্জি, রিটায়ার্ড সরকারি চাকুরে। কয়েক বছর আগে স্ত্রী গত হয়েছেন, 2 মেয়ে। ছোট মেয়ের বিয়ে দিয়েছেন, সে স্বামীর সন্তান নিয়ে ভালোই আছে, কিন্তু সমস্যা হলো বড় মেয়ে খুকুকে নিয়ে। সে বিয়ে করবে না বলে পণ করেছে। বহু চেষ্টা করেও যখন রাজি করতে পারেননি, তখন হাল ছেড়ে দিয়েছেন। চায়ের জলটা গ্যাসে না বসিয়েই খুকু ঘরে চলে গিয়েছিল বাবার ডাক শুনে। রান্নাঘরে এসে চা বসালো। চা খেয়ে বাবা বাজার যাবে। পুরো রান্না বাকি রয়েছে। আচ্ছা, ওরা কবে আসবে তা কি বাবা বলল? মনে করতে পারে না খুকু। আসলে রাজীব ফোন করেছে শুনেই কান মাথা সব বন্ধ হয়ে গিয়েছিল। আজ খুকুর সব কাজে যেন বড্ড গন্ডগোল হচ্ছে, অন্যমনস্ক হয়ে যাচ্ছে বারবার। কি হলো, চা কি আজ আর পাওয়া যাবে না? বাবার হাঁকে চমকে উঠে গরম চা খানিকটা চলকে পড়ে গেল হাতে। বাবা, ওরা কবে আসবে কিছু বলল? চা টেবিলে রাখতে রাখতে জিজ্ঞাসা করল খুকু। কেন, বললাম না যে এই রবিবার আসবে, শুনতে পাসনি? ধমকের সুরে বললেন। কিছু না বলে খুকু চলে গেল। যাচ্ছিস কোথায়? শুনে যা। আবার ডাকলেন। বলো, কি রান্না করবি ভেবেছিস? রান্না? কেন, ডাল ভাজা, মাছের ঝোল, দই তো আছে। ওরে বাবা, থাম থাম, আমি কি আজকের কথা বলছি? সামনে রবিবারে কি করবি কিছু ভেবেছিস? ও না, আমি আর কি ভাববো, তুমি যা বলবে। তা ভাববে কেন, সবই তো বাবার উপর ছেড়ে দিয়ে বসে আছো। বিরক্ত মুখে বলে উঠলেন। আমার হয়েছে যত জ্বালা। খুকু কোনো উত্তর না দিয়ে আবার রান্নাঘরে গ্যাসের সামনে এসে দাঁড়ালো। এটাই যেন সবচেয়ে শান্তির জায়গা বলে মনে হয় খুকুর। রাজীব কি খেতে ভালোবাসে তা ভালো করে জানে সে, কিন্তু এখন আর নিজের কোনো জানাকেই সঠিক বলে ভাবতে পারে না। ভয় করে, বড্ড ভয় করে। এই ভুলে ভরা জীবনটার কিছুই তো ঠিক নয়। অনেক দিন পর কুয়াশা কেটে সুন্দর রোদ উঠেছে, আর তার সঙ্গে শীতটাও জাঁকিয়ে এসেছে এবার। সোয়েটারের ওপর আর একটা চাদর গায়ে দিয়ে নিজের চাটা নিয়ে খুকু এসে বসলো দোতলার বারান্দায়। বাবা চা খেতে খেতে কাকুর সঙ্গে ফোনে কথা বলছে। কাকু এখন খুব ব্যস্ত। একদিকে বিদেশ থেকে মেয়ে জামাই এসেছে, আর অন্যদিকে নতুন ধান উঠেছে। এই সময় কাকু দম ফেলার সময় পায় না। কাকু গ্রামে থাকতেই ভালোবাসে। যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও কোনোদিন বাবার মতো চাকরি করেনি। বাবাও দেশের জমি জায়গার কোনো খোঁজই রাখে না, কাকুর উপরে সব ছেড়ে রেখেছে। খুকুরা সবাই মিলে দেশের বাড়িতে বছরে 2 বার যায়, পুজোয় আর নবান্নের সময়ে। ঠিক এই রকম একটা সময় রাজীবকে নিয়ে খুকু আর ওর বোন গিয়েছিল কাকুর বাড়িতে। সবাই মিলে খুব আনন্দ করেছিল সেবার। দিল্লির ছেলে রাজীব, নেভিতে চাকরি করে।
চাকরির খাতিরে তাকে সারা পৃথিবী ঘুরতে হয়। বাবা মা দিল্লিতেই থাকেন। কোনোদিন সেভাবে গ্রাম দেখেনি, তাই ছুটিতে 2 দিন গ্রামে কাটাবে বলে খুকুদের সঙ্গী হয়েছিল। রাজীবের সঙ্গে খুকুর আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আলাপ থেকে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব একসময় গভীর থেকে গভীরতর হলো। দুজনের চোখেই তখন ভবিষ্যতের স্বপ্ন। খুকুর পৃথিবীটাও আলোময়। কাকুর বাড়ি থেকে ফেরার কদিন পরে রাজীব একটা ট্রেনিং নিতে নিউজিল্যান্ড চলে গেল 1 বছরের জন্য। সেই সময় খুকুর আকুলতা দেখে বাবা মা আন্দাজ করতে পেরেছিলেন যে দুজনের মধ্যে কিছু একটা চলছে। তারাও অখুশি হননি। কি রান্না করবি, ঠিক করলি কিছু? বাবার প্রশ্নে চমকে ওঠে খুকু। বুঝতেই পারেনি বাবা কখন বারান্দায় এসে দাঁড়িয়েছে। ভালো ইলিশ পেলে আনবো। আবার বললেন, পেলে এনো। আর আর কি? জিজ্ঞাসু চোখে তাকিয়ে থাকে খুকু। এবার আর মাথা ঠিক রাখতে পারেন না বিধুবাবু। আর কি খাওয়াবে বলো দয়া করে, আমার থেকে তো তুমি সে ভালো জানবে। খোঁচাটা মেরে অপ্রস্তুত হয়ে যান বিধুশেখর। খুকু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে বিভ্রান্ত বিধ্বস্ত বাবার দিকে। নিজের অজান্তে চোখটা নিচু হয়ে যায় তার। নিজের ঘরে গিয়ে ধপ করে চেয়ারে বসে পড়েন। রাজীব বিদেশে চলে যাবার পর মাস 3 ঠিক ছিল সব। তারপর কেমন যেন তাল কাটতে লাগলো। প্রথম 2 বেলা কথা হতো, এমনকি কোনো দিন 2 বেলার কথা 4 বেলার সময় নিয়ে নিত। কথা আর শেষ হতে চায় না। সবাই এটা নিয়ে হাসাহাসি করত, কিন্তু তারপর আস্তে আস্তে সেটা কেমন করে যেন কমতে থাকলো। কমতে 3-4 দিনে একবার। প্রথম দিকে ব্যস্ত থাকার বাহানা থাকলেও পরে আর তা থাকতো না। বাহানার প্রয়োজন হতো না। সম্পর্কটা যে ক্ষয়ে যাচ্ছে সেটা ভালোই বুঝতে পারত খুকু। মেনেও নিয়েছিল। প্রায় সব সময় রাজীবের নামের পাশে সবুজ আলো জ্বলে, কিন্তু সেটা খুকুর জন্য নয়। এখন খুকু তা জেনে গেছে। বাবা যে কখন বাজারে চলে গেছে জানতে পারেনি খুকু। নিচে গিয়ে দরজাটা দিয়ে ফোনটা হাতে নিয়ে একটু কি ভাবলো। তারপর একটা রিং করলো। হ্যালো কৌশিক, কি খবর তোর? বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে ভাই? আমার খবর জিজ্ঞাসা করছিস? উত্তরে হালকা হেসে উঠল খুকু। বল, ফোন করেছিস কেন? আজ একবার আসতে পারবি? আজ কি করে হবে, আমি তো হাসপাতালে এসে গেছি। বল না কি দরকার? খুব নিচু স্বরে খুকু কিছু বলল। ওকে বস, সময় মতো পৌঁছে যাব, তারপর দেখবি। কৌশিকের কথা শেষ হয় না, তাকে হালকা ধমক দিয়ে খুকু ফোনটা রেখে দিল। রাজীব 1 বছরের জন্য নিউজিল্যান্ড গিয়ে ফিরেছিল প্রায় 3 বছর পর। এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। এরপর নিউজিল্যান্ডে পাকাপাকিভাবে থেকে গেছে। একটা খুব মন খারাপ করা বৃষ্টির দিনে সন্ধেবেলা কাকিমা হঠাৎ ফোন করলেন খুকুকে। নিজের মোবাইলে কাকিমার নম্বরটা দেখে খুব অবাক হলো খুকু। কারণ বিশেষ প্রয়োজন ছাড়া কাকিমা একেবারেই ফোন করেন না, তাও শুধুমাত্র বাবাকে। জেলা পরিষদে চাকরি করা কাকিমা নিজেকে নিয়ে থাকতেই ভালোবাসেন। একটু অন্যান্য কথা বলার পর বোঝা গেল আসল ব্যাপারটা। কাকিমা প্রায় সরাসরি জিজ্ঞাসা করলেন যে রাজীব যদি সোনাইকে অর্থাৎ খুকুর খুড়তুতো বোনকে বিয়ে করে খুকুর কোনো আপত্তি আছে কিনা। সেদিন প্রথমে বড্ড হাসি পেয়েছিল খুকুর, কিন্তু তারপর হঠাৎ গাটা কেমন ঘিন ঘিন করে উঠল। রাজীবের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কথা মনে আসতেই। খুকু অনেক আগে আন্দাজ করতে পেরেছিল যে রাজীবের জীবনে কেউ এসেছে, হতেই পারে, কিন্তু সেটা যে তার অতি আদরের খুড়তুতো বোন সোনাই তা বুঝতে পারেনি। না, রাজীব কিন্তু এ বিষয় নিয়ে কোনোদিন কোনো কথা বলেনি। অবশ্য অন্য কোনো বিষয় নিয়েই সে আর কোনো কথা খুকুর সঙ্গে বলেনি। যথাসময়ে শুভ লগ্নে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সেই বাচ্চারই অন্নপ্রাশন। দেখতে দেখতে রবিবার এসে গেল। খুকু ব্যস্ত, বিধুবাবু উত্তেজিত, কোথাও স্থির হয়ে বসতে পারছেন না। একটু বেলা করেই রাজীব এলো, একা, প্রায় 4.5 বছর পর। খুকু 2 চোখ ভরে দেখল রাজীবকে। কি সুন্দর দেখতে লাগছে রাজীবকে, একদম অন্য মানুষ। আপাদমস্তক পাল্টে গেছে। উজ্জ্বল পোশাক, সুন্দর পারফিউম যেন আলোকিত করে দিল চারিদিক। নিজেকে শাসন করেও খুকু যেন কিছুতেই চোখ সরাতে পারছে না।
নিজেকে আড়াল করতেই আবার রান্নাঘরে গ্যাসের সামনে গিয়ে দাঁড়ালো। সব থেকে নিরাপদ জায়গা। অনেক উপহার এনেছে রাজীব, ফুল মিষ্টি তো আছেই, তাছাড়াও বিধুবাবুর জন্য দামি ঘড়ি, খুকু আর তার বোনের পরিবারের জন্য অনেক উপহার। বিধুবাবুর আহ্লাদের কারণটা অবশ্য একেবারেই আলাদা। বিদেশে থাকা জামাই তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, তাই তিনি ভীষণ খুশি। খুকু রান্নাঘরে অকারণে দাঁড়িয়ে থাকলো বেশ কিছুক্ষণ। তারপর একসময় নিজেকে একটু গুছিয়ে নিয়ে রাজীবের সামনে হাসি মুখে এসে দাঁড়ালো। রাজীবেরও চোখটা যেন একটু চঞ্চল হয়ে উঠল। খুব সহজ গলায় রাজীবকে জিজ্ঞাসা করলো, শোনাই আসেনি? না, বাচ্চাটা। কথাটা শেষ হলো না, কুকারের সিটি বেজে উঠল। খুকু আবার গ্যাসের সামনে। চা জল খাবার শেষ। বেসিনে হাত ধুতে গিয়ে একটু নিভৃতে গভীর গলায় গাঢ় চোখে রাজীব বলল, কেমন আছো খুকু? তোমার মেয়ের নাম কি রাখলে? রাজীবের প্রশ্নের উত্তর না দিয়েই বলল খুকু। কিন্তু মেয়ের নাম আর জানা হলো না। কলিং বেল বেজে উঠল। খুকু দরজা খুলতে চলে গেল। সেই এত দেরি করলি? দরজায় দাঁড়িয়ে অভিযোগের সুরে কাকে যেন বলছে খুকু। রাজীব বুঝতে পারল না যে এই সময় আবার কে এলো। কি করব বল, রোববারটাই তো একটু ঘুমোতে পারি। একটা পুরুষ কণ্ঠ। ইতিমধ্যে বিধুবাবু কলিং বেলের আওয়াজ পেয়ে কে এলো রে বলে ব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। ওরে বাবা, আমাদের ডাক্তারবাবু যে, কি ব্যাপার, আমাদের তো ভুলেই গেছো। বলতে বলতে দেখলেন রাজীবও এসে দাঁড়িয়েছে দরজার কাছে। এই যে রাজীব, আলাপ করিয়ে দি, ও কৌশিক, খুকুর ছোটবেলার বন্ধু। এতদিন ভেলোরের সিএমসিতে ডাক্তারি করেছে, এখন কলকাতায়। খুব ভালো ছেলে শুধু নয়, খুব ভালো ডাক্তারও। আমার চিকিৎসা তো ওই করে। গদগদ হয়ে বললেন বিধুবাবু। ও আচ্ছা। হাতটা এগিয়ে দিল রাজীব। আর কৌশিক? ও রাজীব নিউজিল্যান্ডে থাকে, আমার ভাইজি জামাই। তুই কি কিছু খাবি? আলাপের মধ্যে কৌশিককে জিজ্ঞাসা করলো খুকু। না মানে সকালবেলা ঠিক। কৌশিকের আপত্তির কারণটা না শুনে খুকু রান্নাঘরে চলে গেল। কৌশিক ও খুকুকে কিছু বোঝাতে বোঝাতে রান্নাঘরে গিয়ে ঢুকলো। রাজীব ভালো করে লক্ষ্য করতে লাগলো কৌশিককে। প্রায় 6 ফুট লম্বা, গায়ের রংটা কালো কিন্তু পেটা, মেদহীন চেহারা, রুক্ষ কিন্তু উজ্জ্বল চোখ, বেশ আকর্ষণীয়। কৌশিক শুধু কয়েকবার চা কফি ছাড়া কিছুই খেলো না। আর প্রত্যেকবারই চা দিতে এসে খুকু একটু করে ধমক দিল। রাজীব খুব গভীরভাবে কৌশিককে বোঝার চেষ্টা করতে লাগলো। রাজনীতি, অর্থনীতি, খেলা, এই সব জোরদার আলোচনার মাঝখানেই হঠাৎ রান্নাঘর থেকে কিছু একটা আওয়াজ পেয়ে কৌশিক ব্যস্ত হয়ে উঠে রান্নাঘরের দিকে গেল। রাজীবও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো যাবার জন্য। আরে তুমি কোথায় যাচ্ছ? বসো বসো। ওই কৌশিক ওই রকম, ছোটবেলা থেকে ওই রকম খুকুর পেছন পেছন ঘোরে। তারপর তোমায় যা বলছিলাম। বিধুবাবু কথা বলতে বলতে রাজীবের হাতটা ধরে আবার চেয়ারে বসিয়ে দিলেন। রাজীব অসহায়ের মতো বসে থাকলো। বেশ কিছুক্ষণ পর কৌশিক রান্নাঘর থেকে এলো। কি হয়েছে, কিছু সমস্যা? গভীর উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করল রাজীব। না, তেমন কিছু নয় বলে ফোনেই নিজের কাজে মন দিল কৌশিক। বিধুবাবু তার নিজের জীবনের গল্পে বিভোর হয়ে আছেন। রাজীব যে উদ্বিগ্ন মুখে রান্নাঘরের দিকে তাকিয়ে আছে সেটা খেয়ালই করতে পারলেন না। কিছু বিপদ টিপদ হয়নি তো? অতি সাবধানে নিদারুণ ভদ্রতার সঙ্গে আবার জিজ্ঞাসা করল রাজীব। বিপদ? কার? কোথায়? অন্যমনস্ক হয়ে ফোন থেকে মুখ তুলে বলল কৌশিক। কি বিপদ? কার বিপদ? কিসের কথা বলছো? এতক্ষণে সম্বিত ফিরল বিধুবাবুর। না না, রান্নাঘরে বিপদ কিছু হয়েছে কিনা তাই জিজ্ঞাসা করছি কৌশিককে, কৈফিয়ত দিতে চায় রাজীব। রান্নাঘরে কি? কার কি হয়েছে? বলতে বলতে খুকু এসে ঘরে ঢুকলো। না না, কৌশিক হঠাৎ রান্নাঘরে গেল না, তাই জিজ্ঞাসা করছিলাম যে কোনো সমস্যা হয়েছে কিনা। আবার কৈফিয়ত দেয় রাজীব। ও কৌশিক, ও তো গ্যাস লাগাতে গিয়েছিল, খুব স্বাভাবিক স্বরে বলল খুকু। কি মানে, কি করতে? হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে রাজীব। এই দেখো কি কাণ্ড, কৌশিক আজ আমাদের বাড়িতে নিমন্ত্রিত, আর তুই কিনা ওকে গ্যাস লাগাতে বললি? আমাকে ডাকতে পারলি না? মধুর মাও তো ছিল খুকু। অনুযোগের সুরে বললেন বিধুবাবু। কি, আমি ওকে গ্যাস লাগাতে বলেছি? ও তোমাকে তাই বলেছে? এই এই তোকে আমি গ্যাস লাগাতে কখন বললাম রে?
খুকু কথাগুলো বলতে বলতে কৌশিকের দিকে এগিয়ে যায়। ওরে ও পাগলি, থাম মা, একটু থাম, দয়া করে আমাকে একটু বলতে দে। দুহাত এগিয়ে দিয়ে কৌশিক খুকুকে থামায়। তারপর বিধুবাবুর দিকে তাকিয়ে আবার বলে, না কাকু, আপনার মেয়ে আমাকে কিচ্ছু করতে বলেনি। গ্যাস চলে যাবার সঙ্গে সঙ্গে সব রান্নাঘর থেকে যেমন যা চলে গেল বলে একটা আওয়াজ আসে, আপনাদের রান্নাঘর থেকেও সেই একই আর্তনাদ এসেছিল। তাই দেখতে গেলাম কি হলো, কে আবার চলে গেল। ভ্রু নাচিয়ে খুকুর দিকে তাকিয়ে হাসতে লাগলো। কৌশিকের কথা বলার ভঙ্গি দেখে বিধুবাবু শুধু নন, খুকু হাসি চাপাতে পারল না। রাজীবও একটু শুকনো হাসি হাসল। অনেক হয়েছে, এবার সবাই খেতে এসো। বাবা, সুগারের ওষুধটা খেয়ে নাও বলে খুকু হাসতে হাসতে ডাইনিং টেবিল সাজাতে চলে গেল। বহু পদের খুব সুন্দর রান্না করেছে খুকু। ভীষণ খুঁতখুঁতে মানুষ বিধুবাবুও রান্নার প্রশংসা না করে পারলেন না। খাবার পর কৌশিক রাজীবকে ইশারা করে ছাদে নিয়ে গেল সিগারেট খাবার জন্য। বিধুবাবু নিজের ঘরে বিশ্রাম করতে গেলেন। কিরকম খেলে বলো? দারুণ রান্না করেছে না? উচ্ছ্বসিত কৌশিক। হ্যাঁ, খুব ভালো রান্না হয়েছে, সংযত জবাব রাজীবের। আচ্ছা, এইরকম একটা মেয়েকে বিয়ে না করে পারা যায় বলো তো? সিগারেট টানতে টানতে বলে কৌশিক। বিয়ে? কাকে? একটু যেন চমকে ওঠে রাজীব। কাকে আবার? খুকুকে। 4-5 বছর ধরে প্রেম নিবেদন করে চলেছি, কিছুতেই রাজি হয় না। কেন রাজি হচ্ছে না কেন? চোখ ছোট করে জিজ্ঞাসা করে রাজীব। আর বলো না, সেই কবে কোন ছোট লোকের বাচ্চা ওকে ঠকিয়েছে, তাই ও এখন আর কারোকেই নাকি বিশ্বাস করতে পারে না। একটু দম নিয়ে কৌশিক আবার বলে, কত করে বলি যে সেই ছোট লোকটার নাম ধাম দে, পৃথিবীর যেখানে থাকুক গিয়ে পিটিয়ে আসবো। এসব আমি আবার খুব ভালো পারি জানো তো। কলেজে থাকতে তো থানাতেও। কি? অস্ফুট একটা আওয়াজ এলো রাজীবের মুখ থেকে। দেখো, একদিন ঠিক খুকুকে পটিয়ে সে ব্যাটার নাম ধাম ঠিকানা সব বার করে নেব, তারপর শালাকে ওই হাইড্রেনে ফেলে মারবো। এমন করে ঘাটটা ভাঙবো যে পুলিশের বাবাও এসে ধরতে পারবে না যে আসলে কি হয়েছে। নিজের মনে কথাগুলো বলতে বলতে সামনে রাস্তার হাইড্রেনটা দেখালো কৌশিক। মানে খুকু খুন করবে? রাজীবের কথা আটকে যায়। আরে ধুর, এটাকে খুন বলে নাকি? আমরা যখন ডাক্তারি পড়তাম তখন তো এগুলো শেখানো হয়েছে যে কিভাবে মানুষের ঘাড়টা উল্টে দিয়ে ঘুরিয়ে দিলে ভেঙে লটকে যাবে। মালটাকে হাইড্রেনে ঢুকিয়ে যদি ওই রকম করে ঘাড়টা একবার ঘুরিয়ে দিতে পারি তাহলেই তো কেল্লা ফতে। নির্ভেজাল হাসি হাসতে থাকে কৌশিক। রাজীব কোনো উত্তর দেয় না, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। রাজীবের স্তব্ধতা দেখে খুব অবাক হলো কৌশিক। কি হলো, কিছু বলবে? বিস্মিত স্বরে বলল, না, একটা কাজের কথা মনে ছিল না, আমাকে এক্ষুনি যেতে হবে এক জায়গায়। সে কি, এক্ষুনি যাবে কেন? না না, দাঁড়াও, খুকু আসুক, তিনজনে মিলে একটু আড্ডা মারি। রাজীবের হাতটা ধরে বলে কৌশিক। সে হবে একদিন, আজ থাক, অন্য কোনো দিন। বলতে বলতে কৌশিকের হাত ছাড়িয়ে দ্রুত সিঁড়ির দিকে এগোয় রাজীব। ইতিমধ্যে খুকু ছাদে এসে গেছে। রাজীবের চলে যাওয়া দেখে অবাক হয়ে কিছু বলতে যায়, কিন্তু রাজীব তাকে নামতে বারণ করে তাড়াতাড়ি নিচে চলে যায়। হতভম্ব হয়ে ছাদে দাঁড়িয়ে থাকে খুকু। একটু দূরে আলসেতে ঠেস দিয়ে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে মন দিয়ে সিগারেট খাচ্ছে কৌশিক। রাজীব গাড়িতে উঠছে। গেটে অপ্রস্তুত মুখে দাঁড়িয়ে আছেন বিধুবাবু। ছাদ থেকে হাত নাড়তে নাড়তে আলতো স্বরে খুকু জিজ্ঞাসা করল, এমন কি করলি যে পালাতে পথ পেল না? বিশ্বাস কর, সত্যি বলছি, কিচ্ছু করিনি, শুধু বলেছি। তাতেই যে ও এত ভয় পেয়ে। কথাটা শেষ করতে পারে না কৌশিক। খুকুর কঠিন মুখের দিকে তাকিয়ে চুপ করে যায়। চা করছি, নিচে আয়, গম্ভীর গলায় বলে খুকু। তারপর নিচে চলে যায়। বিধুবাবু খুব দুঃখিত মুখে বসে চা খাচ্ছেন। কৌশিকও চা খেতে খেতে খবরের কাগজটা দেখছে। রাজীব হঠাৎ চলে যাওয়াতে সবাই একটু চুপচাপ। খুকু তো বিশেষ কিছু কথা বলে না, আর বিধুবাবুও চুপ করে রয়েছেন জামাইয়ের হঠাৎ চলে যাবার দুঃখে। তিনি ভেবেছিলেন যে জোর করে তাকে রাতের খাবারটা খাইয়ে দেবেন আর দিদি ভাইয়ের জন্য কিছু একটা কিনে দেবেন, কিন্তু কিছুই হলো না। আচ্ছা কৌশিক, আমি একটু ক্লাব থেকে ঘুরে আসি, কি করব বাড়িতে বসে বসে? বিধুবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। একা যাবেন? আচ্ছা চলুন, আমিও যাব। কৌশিক উঠে দাঁড়ালো। তুমি উঠলে কেন? আর একটু বসো। বিধুবাবু বললেন, না, আর বসবো না, কাজ আছে একটা, চলুন। খুকু রান্নাঘরে বাড়তি খাবারগুলো গরম করে ফ্রিজে তুলছে। কানে এলো কৌশিক একটা হাঁক দিয়ে বেরিয়ে গেল। শুনেও খুকু সামনে এলো না। আজ তার আর কিছুই ভালো লাগছে না।
বুকের ভেতরটা যেন একেবারে হালকা। বহুদিন থেকে রাজীবকে একটা উপযুক্ত শিক্ষা দেবার কথা ভেবেছে কৌশিক, আজ তার সত্যি দিয়েছে, কিন্তু তাও কোনো আনন্দ হচ্ছে না তো। একটা সাংঘাতিক অবসাদ যেন ঘিরে ধরেছে। রাজীবের সঙ্গে প্রথম প্রথম আলাপের দিনগুলো এখনো সব সময় মনে পড়ে। সে সময় কি একটা নিদারুণ আনন্দ আর উত্তেজনা সারাদিন ঘিরে রাখত খুকুকে। রাজীব যখন 6 মাসের জন্য সমুদ্রে যেত, তখন কোনো রাতেই খুকু ঠিক করে ঘুমোতে পারত না। কতদিন বোন ধরে ফেলেছে যে খুকু প্রায় সারা রাত বিছানায় পিঠ ঠেকায়নি। সারা রাতই রাজীবের সঙ্গে কথা বলে কেটে গেছে। এই রে, দেখেছ? বিধুবাবুর সঙ্গে হাঁটতে হাঁটতে কৌশিক হঠাৎ প্যান্টের পকেটগুলো হাতড়াতে লাগলো। কি হলো? উদ্বিগ্ন বিধুবাবু জিজ্ঞাসা করলেন। ফোনটা যে কোথায় গেল? বোধহয় আপনাদের ওই সোফার ওপরে রয়ে গেছে। ও তাই তো, তুমি তো আর কোথাও যাওনি, তাহলে গিয়ে দেখো, ওখানেই থাকবে। হ্যাঁ, গিয়ে দেখি। আচ্ছা কাকু, আপনি এগোন, সাবধানে যাবেন। বিধুবাবুকে ক্লাবের রাস্তায় পাঠিয়ে দিয়ে আবার খুকুদের বাড়ির দিকে এগোলো কৌশিক। রান্নাঘরের সমস্ত কাজ সেরে খুকু এসে বসলো বারান্দায়। চুপ করে বসে থাকতে থাকতে হঠাৎ কোথা থেকে একরাশ চোখের জল হু হু করে বেরিয়ে এলো। কান্নার বেগ সামলাতে না পেরে বারান্দার গ্রিলটা চেপে ধরে উঠে দাঁড়ালো খুকু। এটা দেখব বলে কি সারাদিন ধরে অপেক্ষা করছি? আমাকে ঠিক কি ভাবিস বলতো তুই? কে? চমকে পেছন ফিরে দেখল কৌশিক দাঁড়িয়ে। হাতের পিঠ দিয়ে চোখটা তাড়াতাড়ি মুছে খুব স্বাভাবিক স্বরে খুকু বলল, কি রে, তুই চলে গেছিলি না? এখানে কখন? চলে যাব কি করে, জানি তো এরপর কি হবে, তাই কাকুকে একটু বড় রাস্তা পার করে দিতে গিয়েছিলাম। তা তুই এখানে কি করছিস? কি আবার করব, এমনি দাঁড়িয়েছিলাম, রাস্তা দেখছি। কৌশিকের সঙ্গে চোখ মেলাতে পারে না খুকু। সত্যি কথা বলবি নাকি তোকেও হাইড্রেনে? গম্ভীর মুখে বলে কৌশিক। কি, আমাকে তুই হাইড্রেনে ফেলবি? দাঁড়া, দেখাচ্ছি কে কাকে হাইড্রেনে। বলতে বলতে টেবিল থেকে একটা পেপার ওয়েট তুলে খুকু কৌশিককে ছুঁড়ে মারতে গেল, কিন্তু কৌশিক তাকে পেছন থেকে জাপটে ধরে পেপার ওয়েটটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল রাস্তায়, আর সেটা গিয়ে টুপ করে পড়ল সেই হাইড্রেনেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।